বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ জিয়া রহমান ডিগ্রি কলেজের পক্ষ থেকে আমি মোহাম্মদ হারুন রশিদ তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকে আমরা দেখব মূলধন বাজেটিং। মূলধন বাজেটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়ের নাম। এই মূলধন বাজেটিং এর বিস্তারিত আমরা শুনতে চাইলে, বুঝতে চাইলে আমাদের দেখতে হবে এই মূলধন বাজেটিং এর কৌশল বা পদ্ধতিগুলো কি। মূলধন বাজেটিং অনেক বড় মাপের, অনেক বড় ধরনের একটি বিষয়। মূলধন কথাটির ব্যাপকতা অত্যন্ত কঠিন, অত্যন্ত জটিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ বহন করে। ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? মেট্রো রেল একটা মেগা প্রজেক্টের নাম, পদ্মা ব্রিজ একটা প্রজেক্টের নাম। আমরা কিন্তু বর্তমান সময়ের খুব আলোচিত এবং সমালোচিত দুটি প্রকল্পের উদাহরণ তোমাদের সামনে তুলে ধরেছি আমি। মেট্রো রেল অলরেডি কনস্ট্রাকশন চলছে ঢাকা শহরে। পদ্মা ব্রিজ নিয়ে অনেক কিছু হয়েছে, এরপরেও আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীর অত্যন্ত বলিষ্ঠ সাহসিকতার কারণে নিজস্ব অর্থায়নে এই ব্রিজ সম্পাদিত হচ্ছে। যাই হোক, এই সকল প্রকল্পে অর্থ যোগানটা হলো সবচেয়ে বড় বিষয়। কোটি কোটি টাকা মূলধন বিনিয়োগ করতে হয়। এই মূলধন বিনিয়োগ করে একজন মালিক বা একটা প্রতিষ্ঠান তার বিনিয়োগকৃত অর্থ কত বছরের মধ্যে, কত দিনের মধ্যে ফেরত পাবে, এটা নিয়ে তারা শঙ্কায় থাকে। এই জন্য তারা এতগুলা টাকা, এতগুলো অর্থ বিনিয়োগ করার পূর্বে, কোনো একটা প্রকল্পে বিনিয়োগ করার পূর্বেই তারা প্রকল্প মূল্যায়ন করে থাকেন। এই মূল্যায়ন করেই তারা বুঝতে পারেন যে আমি সেখানে আমার সেই 100 কোটি বা 500 কোটি বা 1000 কোটি টাকা বিনিয়োগ করতে পারবো না পারবো না। বিনিয়োগ করলে আমার বিনিয়োগকৃত অর্থ আমার সঠিক সময়ে, আমি যদি 5 বছর বা 10 বছরের জন্য বিনিয়োগ করে থাকি, তাহলে ঠিক সেই সময়ের মধ্যে আমার টাকাটা উঠে আসবে কিনা, না ক্ষতিগ্রস্ত হব। বিভিন্ন দিক বিবেচনা করেই একটা প্রতিষ্ঠান অথবা কোনো ব্যক্তি এই সকল প্রকল্পে অর্থ বিনিয়োগ করে থাকেন। বিনিয়োগকৃত অর্থ বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে পুরা অর্থ উঠিয়ে আনা, নিজের পকেটে ফেরত আনা, এটা কঠিন জিনিস। যেহেতু একটা বর্তমান বিশ্বের বাণিজ্যিক পরিবেশ অত্যন্ত প্রতিযোগিতামূলক, তাই কোনো প্রকল্পে বিনিয়োগ করার পূর্বে উক্ত প্রকল্প ভালোভাবে যাচাই বাছাই করে নিতে হয়। আর এই যাচাই বাছাইয়ের জন্য প্রকল্প মূল্যায়নের পদ্ধতি বিশেষ গুরুত্ব বহন করে। ক্রমাগত এই গুরুত্ব বৃদ্ধি পাওয়ায় বিজ্ঞানসম্মত ও গাণিতিক পদ্ধতির উদ্ভব হয়েছে। এসব বিভিন্ন পদ্ধতির বিচার বিশ্লেষণের মাধ্যমে সর্বাধিক লাভজনক প্রকল্পটি নির্বাচন ও গ্রহণ করা হয়ে থাকে। বিনিয়োগ প্রকল্প মূল্যায়নের পদ্ধতিগুলোকে মূলত দুটি প্রধান ভাগে ভাগ করা যায়। সনাতন পদ্ধতিতে বিনিয়োগ প্রকল্প মূল্যায়ন করা, আরেকটা হলো বাট্টাকৃত নগদ প্রবাহ পদ্ধতিতে বিনিয়োগ প্রকল্প মূল্যায়ন করা। আমরা যে পদ্ধতিতে এই প্রকল্পগুলো মূল্যায়ন করি না কেন, আমার ফলাফল একই আসবে এবং কাঙ্ক্ষিত ফলাফল থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারবো। আমার প্রতিষ্ঠানের মালিক বা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সিদ্ধান্ত নিতে পারবে যে উনি ওই প্রকল্পে অর্থ বিনিয়োগ করবেন না করবেন না, কারণ ফলাফল থেকেই সেটা বুঝে নেওয়া সম্ভব। প্রথমেই আছে সনাতন পদ্ধতিতে বিনিয়োগ প্রকল্প মূল্যায়ন করতে পারবে। এই যে বিনিয়োগ করব টাকা 100 কোটি, 200 কোটি, 500 কোটি টাকা, এই টাকাটা আমার কবে নাগাদ ফেরত আসবে? আমাকে যদি অফার করা হয় 5 বছরের জন্য আপনি 500 কোটি টাকা বিনিয়োগ করবেন, তাহলে আমাকে এই সনাতন পদ্ধতি বলি আর বাট্টাকৃত পদ্ধতি বলি, দুটো পদ্ধতির মধ্যে আবার বিভক্ত আছে, ভাগ আছে। এই ভাগগুলার যে কোনো একটা মাধ্যম থেকে, যে কোনো একটা পদ্ধতির মাধ্যমে আমি মূল্যায়ন করে নিব যে আমার
এই প্রকল্পের অর্থটা কত দিনের মধ্যে ফেরত আসবে। 1 নাম্বার পদ্ধতি আছে সনাতন পদ্ধতির মধ্যে বিনিয়োগ পরিশোধকাল পদ্ধতি। আজকে আমার পাঠ শিরোনাম যেটা, এই বিনিয়োগ পরিশোধকাল পদ্ধতি নির্ণয়। আমি কিভাবে বিনিয়োগ পরিশোধকাল পদ্ধতিতে নির্ণয় করে বুঝতে পারবো যে আমার এই 500 কোটি বা 100 কোটি টাকা বিনিয়োগ করতে পারবো না পারবো না। বিনিয়োগ পরিশোধকাল পদ্ধতির যে বিষয়টি নির্ভর করে মূল্যায়ন করার জন্য, এই পদ্ধতিতে টাকা বিনিয়োগ করলে আমি এই পদ্ধতির মাধ্যমে জানতে পারবো যে আমার বিনিয়োগকৃত অর্থ ঠিক কত বছরের মধ্যে, আমি যদি 5 বছর বা 5 বছরের জন্য বিনিয়োগ করে থাকি, তাহলে আমি এই বিনিয়োগ পরিশোধকাল পদ্ধতির মাধ্যমে জানতে পারবো যে আমার টাকা 5 বছরের মধ্যে ফেরত আসছে, না 3 বছরের মধ্যে ফেরত আসছে, না 2 বছরের মধ্যে ফেরত আসছে। আমি এই পদ্ধতিতে যদি সূত্র প্রয়োগ করে আমি নির্ণয় করি, মূল্যায়ন করে থাকি প্রকল্প, তাহলে আমি সেই বিষয়টা, কাঙ্ক্ষিত ফলাফলটা জানতে পারবো। এই বিনিয়োগ পরিশোধকাল নির্ণয়ের পদ্ধতি হলো দুটা পদ্ধতি ঠিক না, দুটি মাধ্যম, দুটি উপায়ে আমরা বিনিয়োগ পরিশোধকাল নির্ণয় করতে পারি। কারণ হলো, একটা প্রকল্পে আমি 5 বছরের জন্য অর্থ বিনিয়োগ করলাম, 5 বছরের মধ্য থেকে কততম বছরের মধ্যে, চতুর্থ বা পঞ্চম বা ভগ্নাংশ আকারও আসতে পারে, এর মধ্যে আমার টাকাটা বিনিয়োগকৃত অর্থ ফেরত আসতে পারে। এখন এই ফেরতকৃত অর্থগুলাকে আমরা দৃষ্টি রাখলে দেখতে পারবো, বুঝতে পারবো যে টাকাগুলা কি আমার প্রত্যেক বছর সমান হারে আসছে না অসমান হারে আসছে। প্রত্যেক বছরের টাকা যদি সমান হারে আসে, তাহলে বিনিয়োগ পরিশোধকাল নির্ণয়ের সূত্র হবে একটি। আর যদি প্রত্যেক বছরের মুনাফার পরিমাণটা অসমান আসে, তাহলে সূত্র হবে আরেকটি। আমি সুন্দর করে বলেও দিয়েছি, পরিশোধকাল পদ্ধতিতে বিনিয়োগ প্রকল্প মূল্যায়নের আন্তঃপ্রবাহের উপর ভিত্তি করে দুটি সূত্র ব্যবহার করা যায়। যেমন ক, যদি অর্থের আন্তঃপ্রবাহ স্থির বা সমান না থাকে, আর থাকে, আমরা আজকে দেখব সমান আছে এরকম পরিস্থিতিতে বিনিয়োগ পরিশোধকাল নির্ণয় করব। এক্ষেত্রে বিনিয়োগের প্রাথমিক ব্যয়কে প্রতি বছরের নগদ প্রবাহ দ্বারা ভাগ করে বিনিয়োগ পরিশোধকাল নির্ণয় করা হয়। বিনিয়োগ পরিশোধকাল নির্ণয়ের সূত্র বা এর ইংরেজি পেব্যাক পিরিয়ড। বিনিয়োগ পরিশোধকাল পেব্যাক পিরিয়ড, পিবিপির পূর্ণরূপ পেব্যাক পিরিয়ড, এনসিও নেট ক্যাশ আউটফ্লো, সিএফএটি ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। আমি একটা এক্সাম্পল বা আমরা একটা অঙ্ক যদি দেখি, ওয়ান প্রজেক্ট নিড অন আউটলে অফ টাকা 2 লাখ। একটা প্রকল্পে 2 লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে। It will yield an annual cash of টাকা 50,000 for 6 years. Find out the PBP. 6 বছর পর্যন্ত আমার 50,000 টাকা করে বছরে অ্যানুয়াল ক্যাশ, বাৎসরিক আমার নগদ প্রবাহ আসবে 50,000 টাকা করে। আমি 2 লক্ষ টাকা বিনিয়োগ করলাম, কত বছরের জন্য? 6 বছরের জন্য। 6 বছরের ভিতর থেকে এখন কত বছরের মধ্যে আমার আসল টাকা ফেরত আসবে, এটা আমি নির্ণয় করব। এটা নির্ণয় করার জন্য সূত্র পিবিপি সমান এনসিও ভাগ সিএফএটি। এনসিও ভাগ সিএফএটি। এনসিও হলো আমার পকেট থেকে কত টাকা চলে গেছে? 2 লক্ষ টাকা। এই 2 লক্ষ টাকাকে আমরা বলি কি? এনসিও। আর আমার পকেট থেকে 2 লক্ষ টাকা চলে গেছে, সেটা এনসিও নেট ক্যাশ আউটফ্লো। আর আমার পকেটে প্রতি বছর আসছে 50,000 টাকা করে, এটারে বলা হয় ক্যাশ ইনফ্লো। ক্যাশ ইনফ্লো, আমার পকেটে টাকা আসছে 6 বছরে কত টাকা সেটা আমি দেখব। প্রতি বছর কিন্তু 50,000 টাকা করে আসছে। আসলে প্রতি বছর প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠান থেকে, প্রত্যেকটা প্রকল্প থেকে, যে কোনো কিছুই আমরা করি না কেন, সেখান থেকে যে প্রত্যেক বছর সমান হারে আসবে মুনাফা, এটা আদৌ ঠিক আশা করা না, আশা করাটা উচিত হবে না ঠিক। তারপরেও আমাদের দুটা পদ্ধতি, দুটা মাধ্যম দিয়ে আমি নির্ণয় করতে পারি। আমার ডাক দেখে বুঝতে হবে যে প্রত্যেক বছরের মুনাফা সমান না প্রত্যেক বছরের মুনাফা অসমান। এখানে যে এক্সাম্পলটা টেনেছি আমি, সেটাতে প্রত্যেক বছরের মুনাফাটা সমান এসেছে, অর্থাৎ প্রত্যেক বছর আমার 50,000 টাকা করে এসেছে। এই জন্য আমার বিনিয়োগ পরিশোধকাল নির্ণয় করার সূত্রটি দাঁড়াবে কি? এনসিও ভাগ সিএফএটি।
এনসিও 2 লক্ষ টাকা, সিএফএটি প্রতি বছর আমার মুনাফা আসছে কত টাকা? 50,000 টাকা। তাহলে 2 লক্ষ টাকার 50,000 টাকাতে ভাগ করলে আমার 4 আসে উত্তর, অর্থাৎ 4 রেজাল্ট। এই 4 কে আমরা বলবো ইয়ার্স, অর্থাৎ চতুর্থ বছরের মধ্যে আমার বিনিয়োগকৃত 2 লক্ষ টাকা চলে আসবে। আমি বিনিয়োগ করেছি 6 বছরের জন্য, কিন্তু আমার চতুর্থ বছরের মধ্যে বিনিয়োগকৃত অর্থ আমার পকেটে চলে আসলো। তাহলে আমার হাতে রয়ে গেল সারপ্লাস লাইফ বলে থাকে, যদিও এটাকে আমরা সারপ্লাস লাইফ, উদ্বৃত্ত আয়ুষ্কাল 2 বছর আমার আরো রয়ে গেল। এই 2 বছর যে টাকাটা আসবে সেটাকে বলবো আমরা কি? মুনাফা। তাহলে আমরা পরিশোধকাল নির্ণয় করার পদ্ধতিটা শিখে ফেললাম। কিভাবে পরিশোধকাল নির্ণয় করব? পরিশোধকাল সমান সূত্র হলো এনসিও ভাগ সিএফএটি। আমার আসল টাকাকে সিএফএটি দ্বারা ভাগ করলে আমার পরিশোধকাল নির্ণয় হয়ে যাবে। অর্থাৎ বিনিয়োগ প্রত্যাবর্তনকাল, বিনিয়োগ ফেরতকাল আমরা বলে থাকি এটাকে। বিনিয়োগকৃত অর্থ আমার কত বছরের মধ্যে আমার পকেটে চলে আসতেছে সেটা আমরা জানতে পারলাম এই পরিশোধকাল পদ্ধতির মাধ্যমে। নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি যে পরিশোধকাল আমরা কিভাবে নির্ণয় করব। দেখব ডাকে যে প্রত্যেক বছরের মুনাফা কি আমার সমান আসছে, না প্রত্যেক বছরের মুনাফাটা আমার অসমান আসছে। সমান আসলে এই সূত্র, অসমান আসলে কি সূত্র হবে, কিভাবে নির্ণয় করতে হবে আমাদের সেটা আগামী ক্লাসে আমরা দেখতে পারবো। আমি আগামী ক্লাসে তোমাদেরকে এই পরিশোধকাল নির্ণয়ের অসমান হারে মুনাফা যদি আমার প্রত্যেক বছর আসে তাহলে নির্ণয় করার পদ্ধতিটা আমি তোমাদেরকে দেখাবো ইনশাল্লাহ। Example 2. Sadiq company is considering to purchase a machine. The cost of machine will টাকা 37,000, installation cost is টাকা 5,000. It will produce CABT 20,000 for next 7 years. If tax rate is 40%, find out the PBP. এবার আবার ওই সমহারেই মুনাফা আসছে, দেখো 20,000 টাকা 7 বছর পর্যন্ত আসছে, কিন্তু এটা হলো সিএফবিটি, ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স। আমাকে এই ডাকের মধ্যে যদি সিএফবিটি থাকে কখনো, তাহলে সিএফবিটি কে আমার কনভার্ট করে নিতে হবে সিএফএটিতে। এখন এই কনভার্টটা আমি কেন করব? একমাত্র ডাকের মধ্যে যদি করের হার দেওয়া থাকে, ট্যাক্স রেট, কোনো অঙ্কের মধ্যে ট্যাক্স রেট দেওয়া থাকলেই সেই অঙ্কে আমাকে কি করতে হবে? সিএফএটি নির্ণয় করে নিতে হবে। পূর্বের অঙ্কে কিন্তু আমি সিএফএটি নির্ণয় করে নিইনি, কারণ সিএফবিটি কেই আমি সিএফএটি ধরে নিয়েছি, যেহেতু ওই ডাকের ট্যাক্সের রেট বা করের হার উল্লেখ ছিল না। এখন যদি করের হার উল্লেখ থাকে তাহলে সিএফএটি তে নির্ণয় কনভার্ট করে নিতে হবে। কিভাবে নির্ণয় করব? প্রথমেই কাজ করে নিব আমরা টোটাল কস্ট অফ মেশিন, আমার কত টাকা পকেট থেকে মোট চলে গেল সেটা নির্ণয় করে নিতে হবে। একটা মেশিন আমি ক্রয় করেছি 37,000 টাকা, সেই মেশিনটা আবার স্থাপন করতে লেগেছে আমার 5,000 টাকা, তাহলে টোটাল কস্ট পড়ে গেল আমার 42,000 টাকা। নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি। অর্থাৎ পারচেজ প্রাইসের সাথে একটা মেশিন স্থাপন করার জন্য একটা মেশিনকে আমি চলমান করা পর্যন্ত যত রকমের খরচ সংগঠিত হবে, ব্যয় সংগঠিত হবে, সবগুলা ক্রয় মূল্যের সাথে যোগ করতে হবে। যোগ করলে আমার বের হবে কি? এনসিও, টোটাল কস্ট অফ দা মেশিন অথবা টোটাল কস্ট অফ দা প্রজেক্ট। এখন আমার নির্ণয় করে নিতে হবে অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন। অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন সমান সূত্র টোটাল কস্ট অফ মেশিন মাইনাস সলভেন্স ভ্যালু বাই লাইফ। তাহলে টোটাল কস্ট 42,000 টাকা, এখান থেকে আমার সলভেন্স ভ্যালু এই ডাকে উল্লেখ নেই, ডাকে লেখা থাকবে সলভেন্স ভ্যালু 2,000, 5,000, 10,000 টাকা লেখা থাকবে। যেহেতু লেখা নেই তাহলে সলভেন্স ভ্যালু আমি ধরে নিলাম 0। ইয়ার্স দেওয়া আছে 7, ভাগ করলাম, আমার অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন চলে আসলো 6,000 টাকা। এবার আমি নির্ণয় করব ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। এই ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স নির্ণয় করতে পারলেই আমাদের এই অধ্যায়ে যে কোনো মেথডের মাধ্যমে আমরা অঙ্কগুলা করতে পারবো। এটা তোমরা অবশ্যই এই স্টেপটা আয়ত্তে আনবে, যে কোনো উপায় হোক, চলে বলে কৌশলে যেভাবে হোক এই স্টেপটা আয়ত্তে তোমাদের আনতেই হবে। ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স থেকে আমাকে প্রথমে বাদ দিতে হবে ডিপ্রিসিয়েশন। এই অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন উপরে নির্ণয় করে নিয়েছি 6,000 টাকা। এই 6,000 টাকা আমরা বাদ দিব, বাদ দিলে থাকে আমার কত? 14,000 টাকা। এই 14,000 টাকার নাম হলো নিট প্রফিট বিফোর ট্যাক্স। 14,000 টাকার নাম নিট প্রফিট বিফোর ট্যাক্স। তাহলে নিট প্রফিট বিফোর ট্যাক্স আমরা পেলাম কিভাবে? ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স থেকে ডিপ্রিসিয়েশন বাদ দেওয়ার পর। এই ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স থেকে ডিপ্রিসিয়েশন বাদ দিলে আমরা পেয়ে যাব নিট প্রফিট বিফোর ট্যাক্স। এখান থেকে আমরা বাদ দিব ট্যাক্স। ট্যাক্স ডাকের মধ্যে বলা আছে 40%। এই 40% ট্যাক্স বাদ দিলে আমার যে ফলাফলটা আসবে তার নাম হবে নিট প্রফিট আফটার ট্যাক্স।
এই নেট প্রফিট আফটার ট্যাক্সের সাথে আমার আবার অ্যানুয়াল ডিপ্রিসিয়েশনটা যোগ করে নিতে হবে। যোগ করলেই আমার ফলাফল চলে আসবে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, যেটা আমি একটু আগে বলেছিলাম যে ডাকের মধ্যে করের হার দেওয়া থাকলে আমাকে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স নির্ণয় করে নিতে হবে। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, মাথায় রাখতে হবে। ডাকের মধ্যে করের হার উল্লেখ থাকলে আমার ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স নির্ণয় করে নিতে হবে। কারণ আমরা জানি পিবিপি সমান সূত্র হলো এনসিও ভাগ সিএফএটি। এনসিও ভাগ সিএফএটি, পিবিপি সমান সূত্র এনসিও ভাগ সিএফএটি। এনসিও হলো এই অঙ্কে 42,000 টাকা, সিএফএটি বের করলাম আমরা 14,400 টাকা। তাহলে ভাগ করলে আমার আসলো 2.92 ইয়ার্স, ফলাফল 2.92 বছর। অর্থাৎ আমি 7 বছরের জন্য অর্থ বিনিয়োগ করেছিলাম 42,000 টাকা, সেখান থেকে আমার আসল টাকা ফেরত আসবে 2.92 ইয়ার্স। এটাকে আমরা ইচ্ছে করলে বলতে পারি 3 ইয়ার্স। অর্থাৎ 3 বছরের মধ্যে আমার আসল টাকা ফেরত আসলো, বাকি যে 4টা বছর রয়ে গেল আমার টাকা আসবেই, সেই 4টা বছরের টাকাকে আমরা বলবো কি মুনাফা। অর্থাৎ আমার এটা সারপ্লাস লাইফের মধ্যে যে টাকাটা আসবে, উদ্বৃত্ত আয়ুষ্কালের সময়ের মধ্যে যে টাকা আমার পকেটে ফেরত আসে, সেটাকে বলা হয় কি সারপ্লাস মুনাফা। অর্থাৎ বাকি ওই 4র্থ বছর পর্যন্ত যে টাকাটি আসবে সেই টাকাগুলাকে আমরা বলবো কি আমাদের মুনাফা। আর আসল টাকা আমার চলে আসলো 3 ইয়ার্সের মধ্যে, বাকি টাকা যা আসবে সবই আমার মুনাফা। এবার একক কাজ হিসাবে আমরা এক ছবিতে দেখতে পাচ্ছি কোন এক ব্যক্তি একটা কনস্ট্রাকশনে কাজ করতেছেন। আমরা এটা খুব জরুরি বিষয় না, আমাদের কাজ হলো বিনিয়োগ পরিশোধকাল বলতে কি বুঝো। আমরা এতক্ষণ আলোচনা করলাম বিনিয়োগ পরিশোধকাল, সেই বিনিয়োগ পরিশোধকাল বলতে আমরা কি বুঝি সেটা আমরা শিখে ফেলবো। দুইজন ব্যক্তি ওই কনস্ট্রাকশনের কাজ করতেছে। আসলে কৌশলটা কি, কাজ করার কৌশল কি? তবে এখানে আমার জানতে হবে আমি যে টাকাগুলো বিনিয়োগ করব সেই মূলধন বাজেটিং এর মাধ্যমে টাকা বিনিয়োগ করার কৌশলটা কি, সেই পদ্ধতিগুলো আমাকে শিখতে হবে, বর্ণনা করতে হবে। দলীয় কাজ আমরা স্বাভাবিকভাবে জানি, আমরা যে স্টুডেন্ট আমরা পড়াশোনা করি, আমরা দলীয়ভাবে অনেক কিছু শিখতে পারি। নিচে সেই শেখার বিষয়গুলো আমি তোমাদের দিয়ে দিছি। পরস্পর বর্জনশীল প্রকল্প বলতে কি বোঝো, এখানে আমি একটু কথা বলে নেই। পরস্পর বর্জনশীল প্রকল্প, আমি এক বা একাধিক প্রকল্প আমার সামনে উপস্থিত অফার আসতে পারে, আমি সেখান থেকে কোন প্রকল্পটা রাখবো আর কোন প্রকল্পটিকে আমি বাদ দিব সেটা আমার নিজস্ব বিষয়। ওই এখন আমরা একটু আগে যে অঙ্কটা করে আসলাম, পিবিপি নির্ণয় করলাম 2.92 ইয়ার্স অর্থাৎ 3 ইয়ার্স। তাহলে এখানে আমি বলতে পারবো কোম্পানির মালিককে আপনি 42,000 টাকা দিয়ে মেশিনটা কিনতে পারেন, কারণ আপনার 42,000 টাকা দিয়ে মেশিনটা কিনলে আপনি 4র্থ বছরের মধ্যে টাকা চলে আসতেছে, উপরন্ত 3য় বছরের মধ্যে আপনার আসল টাকা ফেরত আসতেছে, বাকি 4র্থ বছর যে টাকাটি আসবে আপনার তা লাভ হিসেবে আসবে। তাহলে আমি সাজেস্ট করতে পারি দি প্রজেক্ট শুড বি অ্যাকসেপ্টেড। অথবা যদি আমি মনে করি যে না আমার টাকা আসল টাকা ফেরত আসবে না বা লস হবে, আমার ভয় থাকে ভিতরে, তাহলে আমি বলতে পারি দি কোম্পানি শুড নট ইনভেস্ট দ্য মানি ফর দ্য প্রজেক্ট। এবার আমি বাড়ির কাজ হিসাবে তোমাদেরকে দিয়েছি বিনিয়োগ প্রকল্প মূল্যায়নের পদ্ধতিগুলো কি কি লিখে আনবে। আমি তোমাদের দেখিয়ে দিয়েছি বিনিয়োগ প্রকল্প মূল্যায়নের সনাতন এবং বাট্টাকৃত পদ্ধতির মধ্যে ভাগ আছে, সেই ভাগগুলোর নামগুলো তোমরা শিখবা এবং লিখে আনবা। এবার মূল্যায়ন, আমি যে দুটি অঙ্ক তোমাদেরকে বুঝাইলাম বিনিয়োগ পরিশোধকাল নির্ণয়ের জন্য, সেম একটা ডাক তোমাদের সামনে দিয়েছি, এই ডাকের থেকে তোমরা বিনিয়োগ পরিশোধকাল নির্ণয় করে নিয়ে আসবে। এটা থাকলো তোমাদের জন্য একটি টেস্ট হিসাবে। তোমরা মনে করবা পরীক্ষা দিচ্ছি, তোমরা বাড়ি থেকে চেষ্টা করে আনবা, বাসায় চেষ্টা করবা এবং অঙ্কটি যতটুকু পারো সম্পূর্ণ করে নিয়ে আসবা। নেক্সট ক্লাসে আমার সাথে তোমরা সমস্যা নিয়ে আলোচনা করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।